নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা শুরু করছি আরো 12। আর সুচন্দ্রিমার সঙ্গে আরো 12 নিয়ে রয়েছে আমি ভাস্বতী। দীঘা থেকে পাকড়াও দুই জঙ্গি কলকাতার 4টি হোটেলে ছিল তারা, এমনটাই খবর সূত্র মারফত। দুজন ছিল এসপ্ল্যানেড ছাড়াও খিদিরপুর ইকবালপুরে গা ঢাকা দিয়েছিল তারা, সূত্র মারফত জানা যাচ্ছে এমনটাই। সব ডেরায় আলাদা আলাদা করে জাল আধার কার্ড দেখায়, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সমস্ত জায়গায় একদিন থেকে 3 দিন ছিল ওই দুই জঙ্গি, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। এবং কলকাতায় খুঁটিনাটি কিভাবে তারা যোগাযোগ করেছিল, কি এই সমস্ত বিষয় কিন্তু খুঁজতে মরিয়া এনআইএ। বিস্তারিত কথা বলবো এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত কি তথ্য রয়েছে এদের সম্পর্কে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল যখনই গ্রেফতার হয়েছে এই দুজন, তারপর থেকে কিন্তু রীতিমতো জলঘোলা হচ্ছে। এই দুজন যারা কিনা ব্যাঙ্গালোর ব্লাস্ট কাণ্ডে মূল দুজন অভিযুক্ত, তাদের কলকাতার লিঙ্ক। এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সহ তারা বিভিন্ন জায়গায় যে ছিল, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় এই খোঁজ তাদেরকে কে দিয়েছিল। প্রথম যে প্রশ্ন উঠছে যে তারা কি আগে থেকেই রেকি করেছিল, নাকি তাদেরকে এই কলকাতায় বসে কেউ ক্রমাগত সাহায্য করছে। ইতিমধ্যেই আমরা যে জিনিসটা জানতে পারছি, যেটা এক্সক্লুসিভলি জানতে পারছি, যে কলকাতার প্ল্যানেটের 2টো হোটেলে ছিল। এবং সেই 2টো হোটেলের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে 12 তারিখ একটি হোটেলে চেক ইন করেছিল, 13 তারিখে চেক আউট করেছিল, অর্থাৎ একদিন ছিল। এবং তারপরেই প্ল্যানেটারি আরো একটি হোটেলে 13 তারিখে চেক ইন করেছিল, আবার চেক আউট করেছিল 14 তারিখে। অর্থাৎ প্ল্যানেটের যে 2টি হোটেল সেখানে 12 থেকে 14 তারিখ অব্দি ছিল। এবং পরের আরো একটি হোটেল, যেটা কিনা ইকবালপুরের একটি হোটেল, সেখানে চেক ইন করেছিল 21 তারিখে, চেক আউট করেছিল 22 তারিখে, অর্থাৎ সেখানেও একদিন ছিল। এবার প্রশ্ন উঠছে যে 14 তারিখের পরে তাহলে কোথায় ছিল এই 4 থেকে 5 দিন? কারণ যেটা দেখা যাচ্ছে যে 6 দিন ছিল না, অর্থাৎ 14 তারিখের পর থেকে কোথায় ছিল সেইটাই কিছু এনআইএ এখন হন্যে হয়ে খুঁজছে যে এই ডেটগুলোতে তারা কোথায় ছিল। কারোর বাড়ি বা কোনো হোস্টেল বা কোনো পেইং গেস্ট টাইপের এরকম কোথাও ছিল কিনা, সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই এনআইএ খুঁজছে। কারণ যেটা দেখা যাচ্ছে তারপরে 14 তারিখের পরে আবার 21 তারিখে চেক ইন হয়েছিল, আবার একদিনই, অর্থাৎ সেই হোটেলে, ইকবালপুরে সেই হোটেলে আবার 22 তারিখে চেক আউট হয়ে গিয়েছিল। আবার তারপরের আরো 2 দিন, অর্থাৎ 22 তারিখের পর যেটা দেখা যাচ্ছে 25 তারিখে আবার খিদিরপুরের আরো একটি হোটেলে চেক ইন হয়েছিল, আবার সেখান থেকে 28 তারিখে, অর্থাৎ তোমার সেখানে 3 থেকে 4 দিন ছিল এবং তারপরে চেক আউট করেছিল 28 তারিখে। এই যে 22 তারিখের পরে 25 তারিখ, এই মিডলে যে 2-3 দিন, সেই কোথায় ছিল এরা, সেই বিষয়টাও খোঁজার চেষ্টা করছে। এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে 10 এবং 12 তারিখ পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গাতে তারা ডেরা বদলেছে বারবার। অর্থাৎ এই যে এতগুলো ডেরা বদলেছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকমের, অর্থাৎ ভুয়ো আধার কার্ড দেওয়া হয়েছে, যেখানে কোথাও মহারাষ্ট্রের অ্যাড্রেস ছিল, কোথায় কর্ণাটকের অ্যাড্রেস ছিল। এই যে বিষয়গুলোতে, এই যে একাধিক ভুয়ো কার্ড বা ভুয়ো আধার কার্ড, এগুলো কোথা থেকে পেয়েছিল? তার মানে কলকাতায় বসে ক্রমাগত কেউ তাদেরকে হেল্প করে গিয়েছে ইতিমধ্যেই। সেই কারণে এনআইএ এর যে টিম বা সেন্ট্রাল এজেন্সি, তারা বিভিন্ন যে সেন্ট্রাল এজেন্সি টিম রয়েছে, তারা বিভিন্ন জায়গায় কিন্তু এটাই দেখার চেষ্টা করছে যে তাদেরকে এখানে বসে এই নাশকতার কোনো ছক তারা বড় কিছু করছিল কিনা, বা কলকাতায় বসে তাদেরকে কলকাতা থেকে কেউ হেল্প করেছিল কিনা, বা বেঙ্গল থেকে তাদেরকে কেউ হেল্প করেছিল কিনা। এবং পাশাপাশি আরো একটা জিনিস যেটা দেখা হচ্ছে যে এই যে তাদের বারংবার ডেরা বদলানো এবং একাধিক যে ভুয়ো আধার কার্ড, এইগুলো কি তারা বাইরে থেকেই করে এনেছিল? অর্থাৎ তারা তো কর্ণাটকের বাসিন্দা, তো কর্ণাটক থেকে কি করে এনেছিল, নাকি এখান থেকে কেউ তাদেরকে হেল্প করেছিল? এই জিনিসটা কিন্তু বারংবার তারা খতিয়ে দেখছেন। এবং সেই কারণের জন্য বিভিন্ন হোটেলের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে যারা ছিল, অর্থাৎ হোটেল মালিক থেকে আরম্ভ করে ওয়েটারদের, সবার সাথে কথা বলা হচ্ছে। কারণ এই যে দুজন, তাদের হাবভাব কি ছিল, তারা কি ভাষায় কথা বলতো, বা তাদের কথায় কোনো অসঙ্গতি ছিল কিনা, একাধিক বিষয় কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে সেন্ট্রাল এজেন্সির তরফ থেকে। রিয়া, তুমি সঙ্গে থাকো আমাদের। খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠে যাচ্ছে যে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের পর কোথায় যায় এই দুই জঙ্গি?
দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় ছিল তারা, তারপরে কি বাংলায় আসে মাতিন ও মুসাবির, নাকি অন্য রাজ্যে গিয়েছিল ওই দুজন? এই প্রশ্নও সামনে আসছে, যার তদন্তে এনআইএ। গতকালই আমরা দেখলাম যে বাংলা থেকে এই দুজনকে গ্রেফতার করা হয় এবং গত 1 মার্চ রামেশ্বরমের ক্যাফেতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং যেখানে আইইডি ব্যবহার করা হয়েছিল এমনটাই পুলিশ প্রাথমিকভাবে অনুমান করেছিলেন। তবে জোরালো কিছু না থাকায় বিস্ফোরণের অভিঘাত সেভাবে হয়নি, তবে 10 জন মানুষ তারা আহত হয়েছিলেন। আমি আবারও চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে কথা বলতে। রিয়া, দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় ছিল তারা, এই সূত্র যখন আসছে নিশ্চিতভাবে না বলা গেলেও রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের সঙ্গে এদের যোগসাজশ কতটা এখনো প্রমাণিত হতে পারে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে সন্দেহভাজন বলে কিন্তু এখনো ধরা পড়ছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথমে এই যে রামেশ্বরম যে ব্লাস্ট কাণ্ড, সেটা হচ্ছে 1 তারিখ, মার্চ মাসের 1 তারিখে হয়েছিল। তারপরেই কিন্তু 3 তারিখে এনআইএ এই তদন্তভার হাতে নেয়। তারপরেই তারা কিন্তু একজনকে গ্রেফতার করেছিল, শরীফ নামে একজনকে গ্রেফতার করেছিল এবং সেই শরীফকে গ্রেফতার করার পর কিন্তু মূলত তারা যেটা জানতে পেরেছিল যে সেই লজিস্টিক সাপোর্ট, অর্থাৎ এই যে পুরো ঘটনাটি ঘটানো তার যে লজিস্টিক সাপোর্ট, সেই লজিস্টিক সাপোর্ট কিন্তু দিয়েছিল ওই শরীফ নামে ওই যুবক দিয়েছে। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন জায়গায় এই যে রামেশ্বরম যে ক্যাফে, সেই ক্যাফে থেকে যখন বেরোচ্ছিল সেই সময় যে সিসিটিভি ফুটেজ যেটা বাজেয়াপ্ত হয়েছিল, যেটা দেখানো হচ্ছে বারংবার যে একটা ব্যাকপ্যাক নিয়ে এক যুবককে ঢুকতে দেখা যাচ্ছে, সেই হচ্ছে এই মুসাবির হোসেন সাহিব। এই যুবককেই কিন্তু আইডেন্টিফাই করা হয় ফেস ডিটেকশনের মাধ্যমে এবং তারপর তার আনুমানিক যে বয়স বা তার যে নামে সে পরিচিত সেই নাম দিয়ে তার একটা বায়োডাটা তৈরি করা হয় এনআইএ এর পক্ষ থেকে এবং রিওয়ার্ড ঘোষণা করা হয় প্রায় 10 লক্ষ টাকা, যে তার খোঁজ দিতে পারবে এনআইএ তাদেরকে 10 লক্ষ টাকা পুরস্কার দেবে। এবং এই যে তারা তদন্ত একের পর এক এগিয়ে নিয়ে যাওয়ার সময় এবার এইরকম ঘটনায় যেটা হয় যে প্রোটোকল অনুযায়ী বা এজেন্সিরা তারা যেটা করে যে বিভিন্ন স্টেটকে এই খবর পাঠায় এবং বিভিন্ন স্টেট কিন্তু একইভাবে তারা নিজেদের মতো করে বিভিন্ন এজেন্সি তদন্ত শুরু করতে থাকে এবং সেখানে আমাদের বেঙ্গল এসটিএফ সহ কলকাতা এসটিএফ সহ তারা কিন্তু এই বিষয়গুলো নজরে রাখে। এবং তারপরেই যেটা দেখা যায় যে এনআইএ, অর্থাৎ এনআইএ এবং সেন্ট্রাল এজেন্সির যে আইবি, সেই আইবি কিন্তু ট্রেস করে যে কাঁথিতে এই ব্যক্তিগুলো রয়েছে, অর্থাৎ এই দুজন যুবক তারা রয়েছে এবং তড়িঘড়ি তারা 10 তারিখে কাঁথি গিয়ে পৌঁছায় এবং কাঁথিতে তারা একাধিকবার রেড বিভিন্ন জায়গায় করতে থাকে এবং যখন তারা পরিষ্কার হয়, প্রথমে তারা পূর্ব মেদিনীপুরে ট্রেস পায়, তারপরে যখন পরিষ্কার হয় যে কাঁথিতে 12 তারিখে তড়িঘড়ি কিন্তু মধ্যরাতে 11 তারিখ মধ্যরাতেই কিন্তু পূর্ব মেদিনীপুর পুলিশকে অ্যাসিস্ট চাওয়ার জন্য তারা ফোন করে এবং তারপরেই এদের যৌথ অভিযানে এদের দুজনকে গ্রেফতার করতে সম্ভব হয়। তবে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে দুজন মুসাবির হোসেন বা আব্দুল মাতিন সাহা, এই তার মধ্যে মুসাবির হোসেন যার ছবিটা কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট যে সেই ক্যাফেতে এই মুসাবিরই এসেছিল এবং পাশাপাশি আব্দুল মাতিন যে এই পূর্ব প্ল্যানিংটা করেছিল, এই বিষয়টাও কিন্তু কার্যত পরিষ্কার হচ্ছে সেন্ট্রাল এজেন্সি। সেখান থেকে ধরে নেওয়া হচ্ছে যে এই দুজনই এই যে ব্লাস্ট হয়েছিল ব্যাঙ্গালোরে, তার সঙ্গে এদের দুজনের যোগসূত্র কিন্তু রয়েছে এবং এরাই যে ব্লাস্টটা করিয়েছিল এই বিষয়ে কিন্তু কার্যত নিশ্চিত হয়েছে সেন্ট্রাল এজেন্সি। রিয়া, সঙ্গে থাকো তুমি আমাদের। রামেশ্বরমে ক্যাফে বিস্ফোরণের ঘটনায় গতকালই রাজ্য পুলিশের সহযোগিতায় কাঁথি থেকে দুজনকে গ্রেফতার করে এনআইএ। তবে কলকাতার কোন কোন হোটেলে ছিল ওই 2 জঙ্গি? তথ্য বলছে 12ই মার্চ এসপ্ল্যানেডের হোটেলে ছিল 2 জঙ্গি। এই প্রশ্ন উঠছে, তবে কি আগে থেকে কলকাতার বিভিন্ন জায়গায় রেকি করেছিল তারা? একদমই, 13ই মার্চ হোটেল থেকে চেক আউট, 13ই মার্চ এসপ্ল্যানেডের অন্য হোটেলে যায় তারা, 14ই মার্চ সেই হোটেল থেকে চেক আউট করার পর 21শে মার্চ খিদিরপুরের হোটেলে চেক ইন, 22শে মার্চ খিদিরপুরের হোটেল থেকে চেক আউট, এরপরে 25শে মার্চ ইকবালপুরের হোটেল থেকে চেক ইন, 28শে মার্চ হোটেল থেকে চেক আউট করে তারা। 10 থেকে 12ই এপ্রিল পূর্ব মেদিনীপুরে ডেরা দিয়েছিল এই 2 জঙ্গি। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কলকাতার যে কয়েকটি হোটেলে তারা ছিলেন এবং এই যে নাম সামনে আসছে বেশ কয়েকটি হোটেলের, সেই সমস্ত হোটেলের মালিককে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই শুরু হয়েছে, কি তথ্য সামনে আসছে এ নিয়ে?
একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে ক্রোনোলজিটা আমরা কিছুক্ষণ আগে থেকেই দেখছি, যেটা নিয়ে আমরা ডিসকাস করছি, যে 13 তারিখে মূলত তারা এই হোটেলে চেকিং করেছিল, প্ল্যানেটের একটি হোটেলে। এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে এই ক্রোনোলজি অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে 12 থেকে 14 তারিখ ছিল প্ল্যানেটের একটি হোটেলে, এবং তারপর সেখান থেকে দেখা যাচ্ছে যে 21 তারিখে আবার ইকবালপুরের একটি হোটেলে চেকিং করলো। তাহলে 14 থেকে 21 তারিখ তারা ছিল কোথায়? কোনো হোস্টেলে ছিল, কোনো পেইং গেস্টে ছিল, বা কারোর বাড়িতে ছিল? এই বিষয়টা যেমন একদিকে নজরে রাখছে তদন্তকারী আধিকারিকরা, এবং পাশাপাশি যেটা আরো একটা দেখা যাচ্ছে যে 22 তারিখে যখন ইকবালপুরের এই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেল, তারপরে আবার খিদিরপুরের 25 তারিখে চেক ইন করলো, যেখানে 28 তারিখ অব্দি ছিল। 28 তারিখে চেক আউট করে তারা বেরিয়ে যায়। এবং তারপরে তারা কোথায় যায়? 28 তারিখের পর থেকে তারা কোথায় ছিল? কারণ তারপরে আবার তাদের ট্রেস পাওয়া গেছে পূর্ব মেদিনীপুরে 10 তারিখে, এবং সেখানে তারা এনআইএ বা সেন্ট্রাল এজেন্সির অন্য এজেন্সির তরফ থেকে তারা তল্লাশি অভিযান চালিয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে পুরো ঘটনাটা বা পুরো ক্রোনোলজিটা, যেখানে দেখা যাচ্ছে যে 10 তারিখে গিয়ে পূর্ব মেদিনীপুরে আছে বলে জানা যায়, এবং 11-12 তারিখে ট্রেস করা হয়, 12 তারিখে তাদেরকে ধরা হয়। কিন্তু তার আগে থেকে সেন্ট্রাল এজেন্সি কিন্তু তাদেরকে ট্রেস করেছিল, কিন্তু তাদেরকে ধরা সম্ভব হচ্ছিল না। তারা বারবার নিজেদের ডেরা ফ্রিকুয়েন্টলি যেহেতু বদলাচ্ছিল, সেই কারণের জন্য তাদেরকে ধরা সম্ভব হচ্ছিল না। এরকম অনেকগুলো জায়গা হয়েছে, সেটা কলকাতাতেই হয়েছে, যেটা জানা যাচ্ছে এখন, যে তাদেরকে ধরার জন্য এনআইএ একদম সেই হোটেল অব্দি পৌঁছে গিয়েছে। বা তাদের যে, আমি তোমাকে আগেও যেটা বলছিলাম তোমাদেরকে, যে একদম প্রথম দিনটা কথা, কালকে থেকে যেটা আমরা বারবার বলছি, যে এই ধরনের মানুষ যারা এরকম ঘটনা ঘটায়, তারপরে এরা ঠিক কোন কোন ডেরায় গিয়ে থাকতে পারে, তার কিন্তু একটা বলা চলে তার একটা লিস্ট সেন্ট্রাল এজেন্সির কাছে রয়েছে, এবং সেই ধরেই কিন্তু সেন্ট্রাল এজেন্সি সেরকম ভাবেই কিছু তদন্ত করে, এবং এক্ষেত্রে ঠিক সেম ভাবেই তদন্ত প্রসেস এগিয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু এনআইএ যখনই যেখানে বা সেন্ট্রাল এজেন্সি যেখানে গিয়েছে, তারা সেখান থেকে পালিয়ে গিয়েছে। অবশ্যই তাদেরকে পূর্ব মেদিনীপুরে ট্রেস করে দীঘা থেকে পাকড়াও করা হলো। বেশ, একদমই ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আরো ভারতে চোখ রাখবো এবার পরের খবরে। বহরমপুরে অধীরকে ঘিরে গো ব্যাক স্লোগান। খাগড়ায় ভোট প্রচারে যান অধীর, বিক্ষোভকারীদের সঙ্গে কংগ্রেস সমর্থকদের ধস্তাধস্তি হয় সেখানে। আর এই ঘটনায় 3 জনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। নির্বাচনী প্রচার বাড়ছে এবং প্রায় প্রতিদিনই নির্বাচনী প্রচারে বেরোচ্ছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। আর কংগ্রেস সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। অধীর রঞ্জন চৌধুরী প্রচারে বেরিয়ে খাগড়ায় ঠিক এই পরিস্থিতির সম্মুখীন হয়। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, যাদের সঙ্গে এই বাদানুবাদ হয়েছে, রাজনৈতিক পরিচিতি রয়েছে কি তাদের? চৌধুরী ধাক্কা দিয়ে মারছেন এক বিধান দে বলে একটা ছেলেকে, সেই ভিডিও ফুটেজ কিন্তু প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে যে অধীর চৌধুরী গাড়ি থেকে নেমে বিধান দে 13 নম্বর ওয়ার্ড, যেখানে হনুমান মন্দির গঙ্গার ধারে, সেই হনুমান মন্দির থেকে বিধান দে বেরিয়েছিলেন। সেই সময় অধীর চৌধুরী গাড়ির পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, সেই সময় অধীর চৌধুরী গাড়ি হঠাৎ করে দাঁড়িয়ে যায়, এবং অধীর চৌধুরী ওখান থেকে নেমে বিমান থেকে যে অভিযোগ করছে বিমান দে সহ এলাকার মানুষজন যে অধীর চৌধুরী তাকে মারধর করেছে, সেই ভিডিও ফুটেজ কিন্তু প্রকাশ্যে চলে এলো। কারণ সেই ক্যামেরা মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ, এবং সেই মোবাইল উদ্ধার করেছে পুলিশ। যে ফুটেজ পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে অধীর চৌধুরী বিমান থেকে পরিষ্কার ঠেলা মারছেন, বুকে ধাক্কা মারছেন। এই ভিডিও ফুটেজ পাওয়ার পরে কিন্তু এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে গেছে। বস্তিবাসীদের দাবি যে অধীর চৌধুরী এখানে কোনো সময় আসেন না, করোনার সময় আসেন না, হঠাৎ করে ভোট প্রচারে এসে তিনি এই ধরনের ব্যবহার কেন করলেন, কেন মারধর করা হলো বিমান দে বলে ছেলেটাকে। এবং পাশাপাশি তৃণমূলের যিনি কাউন্সিলর রয়েছেন তারও বক্তব্য যে অধীর চৌধুরী নেমে এভাবে ভোট প্রচার করছেন ঠিকই আছে, কিন্তু একজন যুবককে কেন মারছেন যার কোনো রাজনৈতিক পরিচিত নয়। কিন্তু ঘটনা হচ্ছে ছেলেটা এলাকার সমাজসেবী বলে পরিচিত এলাকা, যার ফলে কিন্তু অধীর চৌধুরীর পুরনো রাগ এবং অধীর চৌধুরী যারা সাঙ্গপাঙ্গ রয়েছে পুরনো রাগ, এই বিষয়ে কিন্তু অধীর চৌধুরী তাকে ধাক্কা মেরেছে বলে অভিযোগ করছে। এলাকার উত্তেজনা রয়েছে।
ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে এবং যে যুবককে মারধর করা হয়েছে বলে অভিযোগ, সেই যুবক কিন্তু লিখিত অভিযোগ করছে বহরমপুর থানায়। ঘটনাস্থলে বহরমপুর থানায় পুলিশের 2-3 জনকে আটক করে নিয়ে গেছে। তবে অজিত চৌধুরী যেভাবে তাকে ধাক্কা মারছেন সেই ভিডিও ফুটেজ কিন্তু সামনে চলে এলো এবং পরিষ্কার দেখা যাচ্ছে অজিত চৌধুরী গাড়ি থেকে নেমে তার নিরাপত্তা রক্ষী নিয়ে সেই বিধান দিয়ে বলে যে যুবক তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন এবং তর্কাতর্কি শুরু হয়। এরপরে কিন্তু ঘটনার উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার মানুষের বক্তব্য যে অজিত চৌধুরী ভোট প্রচার করছেন, গোটা বহরমপুরে করবেন, প্রচার করার অধিকার তার রয়েছে, কিন্তু এসে হঠাৎ করে একটা বস্তির ছেলেকে কেন ধাক্কা মারবেন, এর তারা প্রতিবাদ চাইছেন। যার ফলে এলাকার মানুষের বক্তব্য যে ঘটনার তদন্ত শুরু হোক এবং অজিত চৌধুরী বলে যেন শাস্তি না করা হয়, ঘটনার তদন্ত করে যে শাস্তি দেওয়া হবে সেই শাস্তি তারা মেনে নেবেন। কিন্তু অজিত চৌধুরী হঠাৎ করে রাস্তায় নেমে কেন বিভানকে মারবে, কেন বিভানকে ছেড়ে ফেলবে এবং সেই ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে। অর্থাৎ তারা যে মিথ্যা অভিযোগ করছেন না এটাই সত্যি এবং তাদের বক্তব্য যে তারা ভিডিও ফুটেজ দেওয়া দেখাবেন যে সেই যুবকের কি দোষ যে একজন প্রাক্তন সাংসদ, 5বার সাংসদ, তিনি এসে তাকে ধাক্কা মেরে ফেলে দেবেন। কল্যাণ, ভোটের আগে এই ধরনের রাজনীতির রং দেখা যাচ্ছে বহরমপুরে, কোথাও কি হেরে যাওয়ার আশঙ্কায় কংগ্রেস নেতৃত্ব কি ক্ষুব্ধ? দেখো, কংগ্রেস নেতৃত্ব এলাকার মানুষের, যেটা বিশেষ করে অজিত চৌধুরী এর আগে বিভিন্ন জায়গায় গেছেন, আমরা দেখেছি এর আগেও একটা এলাকায় জলের সমস্যা নিয়ে গিয়েছিলেন, সেখানকার মানুষও তাকে ঘিরে ধরেছিল। এলাকার কিছু যুবক এবং তারা তৃণমূল যুবক বলে পরিচিত ছিল, তাদেরও বক্তব্য ছিল যে অজিত চৌধুরী কোনো সময় আসেন না। পৌরসভা প্রায় 8 থেকে 8,000 থেকে 11,000 পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছিয়েছে। গত 23 বছর ধরে কংগ্রেসের পরিচালিত পুরসভা ছিল, সেই পুরসভা কিন্তু জল বহরমপুরে দেয়নি বলে অভিযোগ। কারণ হচ্ছে যে মানুষ জলের জন্য যারা আজকে অজিত চৌধুরী অভিযোগ করছেন, তাহলে অজিত চৌধুরী এতদিনকার সাংসদ, এতদিনকার পুরসভা ছিল, মাত্র 2-3 বছর হলো তৃণমূল পরিচালিত পুরসভা। তো তৃণমূল পরিচালিত পুরসভা সরকারের পক্ষ থেকে যে তারা পাচ্ছে, প্রকল্প আসছে, সেই প্রকল্পের জল দিচ্ছে, কিন্তু এতদিন তাহলে পুরসভা কি করছিল, এতদিন অজিত চৌধুরী কি করছিলেন, এই দাবিতে অজিত চৌধুরীকে ঘেরাও করেছিল। এবং আজকে বহরমপুরের বিভিন্ন জায়গায়, নতুন বাজার, খাগড়া সব বিভিন্ন জায়গায় অজিত চৌধুরী ভোট প্রচার ছিল। কিন্তু যে জায়গাটায় ঘটনা, সেই জায়গাটা কিন্তু অজিত চৌধুরী যখন প্রোগ্রাম শেষ, অর্থাৎ তার প্রচার শেষ, সেই দিক দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করেই এই হনুমান মন্দির, গঙ্গার ধারে যে হনুমান মন্দির রয়েছে, সেই হনুমান মন্দিরে একটা অনুষ্ঠান চলছে। তুমি জানো যে রামনবমী সামনে এবং তার আজকে তোমার সংক্রান্তি, যার ফলে মানুষের মধ্যে একটা, এখানকার যারা বস্তিবাসী তাদের একটা হনুমান মন্দির রয়েছে, সেখানে অনুষ্ঠান চলছিল। সেই সময় বিভান দিয়ে কিন্তু এলাকাটায় যায় এবং এই ঘটনা ঘটে। তবে অজিত চৌধুরীর এই ঘটনা কিন্তু যে জায়গায় যাচ্ছেন সেই জায়গায় অজিত চৌধুরী গন্ডগোলের মধ্যে পড়ছেন এবং কংগ্রেস, বিজেপির দাবি এবং তৃণমূলের দাবি, কংগ্রেস তার নিশ্চিত পরাজয় জেনে কিন্তু এই ঘটনা ঘটাচ্ছে, যাতে তারা প্রচারের আলোয় থাকে এবং তাদের ওপরে যে আক্রমণ হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে, সেই সমস্ত অভিযোগ যাতে মানুষ দেখে এবং অনুপ্রেরণা পায় এবং অজিত চৌধুরীর আরো মাইলেজ বাড়ে এবং ভোট পায়। কল্যাণ, ধন্যবাদ তোমাকে। আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে কথা বললাম। জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, অধীর রঞ্জন চৌধুরী প্রচারে বেরিয়ে সাধারণ মানুষদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন, গায়ে হাত তুলতেও দেখা যাচ্ছে তাকে, কি বলবেন? অধীর চৌধুরী যে সাধারণ মানুষকে চড় মেরেছেন প্রচারে বেরিয়ে, এটাতেই বোঝা যাচ্ছে তিনি কতখানি অসহায় বোধ করছেন এবং কতখানি অপ্রাসঙ্গিক হয়ে উঠেছেন নিজের জায়গাতেই। কারণ কংগ্রেস পার্টির মধ্যেও দেখুন, তিনি বিরোধী দলনেতা লোকসভায় থাকাকালীনও তিনি মোদির কাছ থেকে পাচ্ছেন যে উনি খুব ভালো লোক, উনি খুব লড়াই করেন, ব্লেসিংস পাচ্ছেন মোদির কাছ থেকে। এবং আমরা জানি বিজেপির বি টিমের মতন কাজ করেছেন পশ্চিমবঙ্গে, সেখানে মানুষ কি করে মেনে নেবে? আর এখানটাতে বিজেপির হয়ে কাজ করা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অজস্রবার তিনি কটূক্তি করেছেন এবং তারই ফল আজকে যখন বেরোচ্ছেন তিনি প্রচারে, মানুষ গো ব্যাক বলছে, তাকে প্রশ্ন করছে 5 বছর, 10 বছর, 15 বছর ধরে কি বহরমপুরের জন্য হয়েছে, সে প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে। এবং তার জন্য তিনি মেজাজ হারিয়ে ফেলছেন, সাধারণ মানুষকে মারতেও তিনি পিছপা হচ্ছেন না। এটা বোঝা যাচ্ছে যে শেষে শুরু হয়ে গেছে, অধীর বাবু নিজের জায়গায় জিততে পারবেন না, কংগ্রেসেও শেষ হয়ে যাবে। বহরমপুরে কি তাহলে আপনাদের লড়াই বিজেপির বিরুদ্ধে হবে? বহরমপুরে দেখুন, দ্বিতীয় স্থানের জন্য কারা লড়বে, কারা দ্বিতীয় স্থান পাবে সেটা পরে দেখা যাবে, কংগ্রেস না বিজেপি।
কিন্তু জয়ী হবে নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস, এই নিয়ে সাধারণ মানুষের মনে কোনো সন্দেহ আজকের দিনে অন্তত নেই। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা, কথা বললাম তার সঙ্গে। আপনাদেরকে দেখাচ্ছি সেই সিসিটিভি ফুটেজ যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে গায়ে হাত দিচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে গো ব্যাক স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা এবং যুবককে চড় মারার অভিযোগ অধীর রঞ্জন চৌধুরী। ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। ভোট প্রচারে বেরিয়ে এমনই পরিস্থিতির সম্মুখীন হতে হলো কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে অধীর চৌধুরীর। 3 জনকে এই ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে। যুবককে চড় মারার অভিযোগ, কংগ্রেস সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ বহরমপুরে। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আরো বারো। ভোট আবহে তৃণমূলের নজরে উত্তরবঙ্গ। আজও জলপাইগুড়িতে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জনসভা রয়েছে। তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে উত্তরবঙ্গের নজর জলপাইগুড়িতে আজও সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে সেখানে প্রচার রয়েছে। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জনসভায় নজর। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে সেখানে সভা রয়েছে। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছিল উত্তরবঙ্গে এবং সেই জায়গা থেকে উত্তরবঙ্গের আসনে জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ প্রচার কর্মসূচিতে ততই কিন্তু ঝড় বাড়ছে, কারণ জোড়া কর্মসূচি রয়েছে। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে। অন্যদিকে উত্তরে অভিষেকের সভা। আজ কোচবিহারে অভিষেকের রোড শো। তৃণমূল প্রার্থীর সমর্থনে সিতাইয়ে রোড শো করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিতাই স্টেডিয়াম থেকে বিডিও অফিস পর্যন্ত হতে চলেছে এই রোড শো। দুপুর 2টো থেকে এই রোড শো শুরু হবে। পাশাপাশি একাধিক কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একদিকে উত্তরবঙ্গে প্রচার কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো রয়েছে এবং এই রোড শোকে কেন্দ্র করে সকাল থেকেই তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল ভালো ফল করতে পারেনি উত্তরবঙ্গে, তাই এই আসনগুলিতে উত্তরবঙ্গের সবকটি আসনে জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস। নিচ্ছে আরো একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ভোটের মুখে মাছে রাঙা রাজনীতি। প্রচারে গিয়ে মাছ খেয়ে ভিডিও পোস্ট করেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এই নিয়ে বিরোধীদের তোপ। প্রধানমন্ত্রী ওরা এই ভিডিও দেখিয়ে মানুষকে ব্যঙ্গ করে। এদের মানসিকতা মোগলদের মতো। রামনবমীর সময় আমিষ খেয়ে হিন্দু ভাবাবেগে আঘাত। উধমপুরের সভা থেকে তোপ প্রধানমন্ত্রী। কি পরবেন, কি খাবেন, সবকিছুই নিয়ন্ত্রণ করতে চায় বিজেপি। জলপাইগুড়ির সভা থেকে পাল্টা তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভাইরাল হওয়া সেই ভিডিও দেখাচ্ছি আপনাদের। जब हम लोग जो है 10-15 मिनट आप सब लोग अभी देख रहे हैं कि हम लोग अभी मुकेश सहनी जी के साथ हैं और पूरा दिन भर हम लोग प्रचार किए हैं और प्रचार करने के बाद हम लोगों को ये 10-15 मिनट मिला है जो हम लोग लंच कर सके। तो आज मुकेश जी जो है खाना लाए हैं, लंच में मछली लाए हैं और बहुत ही स्वादिष्ट मछली है। 1 कांटे का मछली है, साथ में रोटी है, नमक है, प्याज है और हरी मिर्ची है। तो यही मौका मिलता है जब हम लोग जो है 10-15 मिनट का खाना जो है खा सके और पूरे दिन भर से हम लोग प्रचार में लगे रहते हैं। आप सब लोग ভোটের মুখে মাছ খেয়ে রাজনীতিতে
খাদ্য নিয়ে কি খাবেন কি পরবেন সেই বাকবিতণ্ডা শুরু হয়েছে। নরেন্দ্র মোদী তির্যক ভাষায় তিনি আক্রমণ করেছেন বিহারের নেতা তেজস্বী যাদবকে। কি বলেছেন তিনি শুনুন। ये लोग सावन में एक सजायाफ्ता जो सजा कोर्ट ने जिसको सजा की है, जो जमानत पर है, ऐसे एक मुजरिम के घर जाके सावन के महीने में मटन बनाने का मौज ले रहे हैं। इतना ही नहीं, उसका वीडियो बना करके देश के लोगों को चिढ़ाने का काम करते हैं। सावन के महीने में वीडियो दिखाकर वो मुगल के लोगों के जमाने की जो मानसिकता है ना, उसके द्वारा वो देश के लोगों को चिढ़ाना चाहते हैं और अपनी वोट बैंक पक्की करना चाहते हैं। ये वोट बैंक के लिए ये चिढ़ाना चाहते हैं। অন্যদিকে জলপাইগুড়ির সভা থেকে এই বিষয়ে পাল্টা তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শোনাবো। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা সভা থেকে বলেছে যদি কেউ মাছ খায় তাহলে সে হিন্দু বিরোধী। আপনারা মাছ খান মায়েরা, দাদারা মাছ খান? কারা মাছ খায় একটু হাত তুলুন। কারা মাছ খায়? আমিও খাই, হাত তুলুন, হাত তুলুন। কারা মাছ খান হাত তুলুন। খালি মাছ কারা খান? ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনাদের সবাইকে হিন্দু বিরোধী বলছে। আপনি একমত? আপনারা একমত? বিজেপি খালি আপনার ভোট চায় না। আপনি কি পড়বেন, কোথায় যাবেন, কাকে ভালোবাসবেন, কি খাবেন, কার সাথে কথা বলবেন, নিদান দেবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর কেন্দ্রের সরকার। বিজেপি আপনার জীবনের আপনার সিদ্ধান্ত তারা নিতে চায়। একদিকে বিরোধীদের তোপ মাছ খাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর, কেন্দ্রের মন্ত্রী গিরিরাজ সিং তার কি প্রতিক্রিয়া এই ঘটনায় শুনবো। हम लोग प्रचार किए। इस नवरात्र में भी जो लोग कि खाते हैं कि मैं मछली खा रहा हूं, मैं ये कर रहा हूं, तो देश के अंदर में मुगल काल की संस्कृति, मुगल संस्कृति के लोग, तुष्टीकरण की राजनीति करने वाले लोग देश में अपने को सेकुलर कहते हैं। मैं कहता हूं देश सदा से सेकुलर रहा है। इंदिरा गांधी ने तुष्टीकरण के नाम पर जो सनातन का सेकुलरिज्म था, जो सनातन है सेकुलरिज्म, उसको समाप्त करने की कोशिश की, बांटने की कोशिश की, सनातन को बदनाम करने की कोशिश। যারা মাছ খায় তারা মোগল সংস্কৃতির মানুষ। বিরোধীদের এই ভাষায় আক্রমণ বিজেপির। বিরোধীদের তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নবরাত্রির মাসে আমিষ খাওয়ার অভিযোগে বিরোধীদের মুঘল মানসিকতার সমালোচনা করলেন প্রধানমন্ত্রী। এবার তা নিয়ে পাল্টা তেজস্বী যাদব, তিনি শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন। উধমপুরের সভা থেকে তোপ দেখেছেন প্রধানমন্ত্রী। প্রচারে গিয়ে মাছ খেয়ে তেজস্বীর ভিডিও পোস্ট, হেলিকপ্টারে এক প্রচারস্থল থেকে অন্য জায়গায় যাওয়ার সময় লাঞ্চ সারছিলেন প্রার্থীর সঙ্গে এবং সেখানেই মাছ খাওয়ার ভিডিও পোস্ট করাতেই এই বিতর্ক শুরু হয়েছে। দেশের প্রধানমন্ত্রী কি খাবেন কি পরবেন তা বলে দিতে পারে না, পাল্টা তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নবরাত্রি শুরু হয়েছে আর এই সময় 10 দিন ধরে নিরামিষ খাওয়াই হিন্দু ধর্মাবলম্বীর প্রথা রয়েছে এবং যে প্রথা রয়েছে বিহারেও। কংগ্রেস মুখপাত্র সৌম্য আজ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যবাবু, মাছ খাওয়া নিয়ে এই যে বাকবিতণ্ডা এবং বিজেপি যেভাবে বলছে যে মোগল মানসিকতার যারা মাছ খায়, একজন বাঙালি হিসাবে কি প্রতিক্রিয়া দেবেন? প্রথম কথা হচ্ছে মোদিজি ঠিক করে দেবেন নাকি আমি কি খাবো না খাবো? কে উনি এসব ঠিক করে দেওয়া?
আমরা কি খাবো, কি পরবো, কিভাবে থাকবো, কিভাবে চলবো? এটা ভারতবর্ষ, এটা মোদিজি বা বিজেপির পৈতৃক সম্পত্তি নয় যে ওরা ঠিক করে দেবে। তো ওই বেশ যে খেয়েছেন বেশ করেছে। মোদিজির মনে হয় না খাবেন তো না খাবেন, তার না খাবার ইচ্ছে আছে। ইউ ক্যানট ইম্পোজ এনিথিং টু এনিবডি এলস। আপনি প্রধানমন্ত্রী, দেশের কাজ করতে শুরু করার জন্য মানুষ দায়িত্ব দিয়েছে। কে কোথায় খাবে, কে কোথায় পড়বে, কে কোথায় থাকবে, কে কোথায় ঘুমোবে, এই দায়িত্ব ওনাকে দেওয়া হয়নি। গায়ে মনে না আপনি মোড়ল, উনি ওনার নিজের কাজ করুক। ভারতবর্ষে উনি যখন এইসব জ্ঞান দিচ্ছেন তখন ওনার সরকারের সব থেকে বেশি বিফ এক্সপোর্ট হয় এই ভারতবর্ষ থেকে। আপনি খবর রাখেন সেটা? ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। সৌম্য আইচ রায় কংগ্রেস নেতা, কথা বললাম তার সঙ্গে। প্রচারে গিয়ে মাছ খেয়ে তেজস্বীর ভিডিও পোস্ট ঘিরে বিতর্কের সৃষ্টি, বিরোধীদের তো প্রধানমন্ত্রীর নবরাত্রি চলাকালীন কিভাবে বিহারের নেতা মাছ খেয়ে মানুষের ভাবাবেগকে আঘাত করছে সেই ভাষায় আক্রমণ প্রধানমন্ত্রীর। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের প্রতিক্রিয়া নিয়েছিলাম আমরা, কি বলেছেন তিনি শুনবো। বাল্মীকি রামায়ণে আছে, রাম যখন ভরদ্বাজ মুনির আশ্রমে গেছিলেন তখন ভরদ্বাজ মুনি তাকে বিভিন্ন ফল ফলাদি, উত্তম মানের সুরা এবং বৃষ মাংস দিয়ে আপ্যায়ন করেছিলেন। রাম নিজে মাংস খেতেন। এটা রামের কোনো দোষ না। সেই আমলে মানুষের খাদ্য ছিল বনের ফলমূল এবং পশুর মাংস। সারা পৃথিবীর মানুষই খেত। পরবর্তীকালে যখন নদীমাতৃক সভ্যতা হলো তখন মাছ খাওয়ার চল হলো। এখন নরেন্দ্র মোদীকে কে বলল রামনবমীর মাসে মাছ খাওয়া যাবে না? গোটা বাঙালি জাতি মাছ ভাতে বাঙালি বলে পরিচিত। নরেন্দ্র মোদী কি বাঙালি জাতিকে নিরামিষাশী হতে বলছেন? নরেন্দ্র মোদী এই প্রশ্নের উত্তর দিন যে তার হিম্মত আছে বাংলায় এসে একটা জনসভায় এই কথা বলবার যে বাঙালি মাছ খাওয়া ছেড়ে দিন, মাছ খাওয়া মানে হিন্দু ভাবাবেগে আঘাত করা। নরেন্দ্র মোদী বলুন, পশ্চিমবাংলায় জনসভা করতে এসে বলুন। সবকিছুই নিয়ন্ত্রণ করতে চায় বিজেপি। কে কি খাবে, কে কি পড়বে, কার সঙ্গে কথা বলবেন, সবকিছু দেশের প্রধানমন্ত্রী ঠিক করে দিতে পারেন না। জলপাইগুড়ির সভা থেকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচারে গিয়ে মাছ খেয়ে তেজস্বী যাদবের ভিডিও পোস্ট, আর সেই ভিডিওকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর নবরাত্রির সময় মাছ খেয়ে মোঘল মানসিকতার পরিচয় দিয়েছেন তেজস্বী যাদব। এদের মানসিকতা মোগলদের মতো। আর এ নিয়ে পাল্টা তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলেছেন দেশের প্রধানমন্ত্রী তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন না। মানুষ কি খাবে, কি পড়বেন, সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন না মোদি। মাছেরাঙা রাজনীতি, ওরা এই ভিডিও দেখিয়ে মানুষকে ব্যঙ্গ করছে। এদের মানসিকতা মোগলদের মতো। তেজস্বী যাদবের মাছ খাওয়ার ভিডিও পোস্ট হওয়ার পরেই বিতর্ক শুরু হয়েছে, যাকে নবরাত্রির সময় হিন্দু ভাবাবেগে আঘাত করা বলে মনে করছে বিজেপি। উদয়পুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বিষয়ে তোপ দেখেছেন বিরোধীদের উদ্দেশ্যে। তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আপনাদের মানসিকতা মোগলদের মতো, দেশের প্রধানমন্ত্রী এই ভাষায় আক্রমণ করছে বিরোধীদের। না, এটা তো নতুন কিছু নয়। এর আগেও আমরা দেখেছি গুজরাটে দুর্গাপুজোর সময় আমিষ স্টলগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। একই ঘটনা নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্র দপ্তরের নাকের ডগায় দিল্লিতে দুর্গাপুজোর সময় হয়েছে। বাঙালি দুর্গাপুজোতে যে ফিশ ফ্রাইয়ের স্টল, কাবাব কোফতার স্টল, সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যতে কানপুরে বিজেপির নেতার ছেলের সন্ধ্যেবেলার মৎস্যপের অসুবিধার জন্য দুর্গা মণ্ডপ ভেঙে ফেলা হচ্ছে। তো বাঙালি বিদ্বেষী এই মনোভাব, এবং বিশেষ করে যারা আমরা মাছ মাংস খাই এবং মাছ মাংস খাওয়াটাই আমাদের ধর্মের অঙ্গ, তো আমাদেরকে এই হেয় প্রতিপন্ন করা, ছোট করা, খাটো করা, এটা তো বিজেপি আরএসএস এর রন্ধ্রে রন্ধ্রে আছে। এবং আবহমান কাল থেকে, জবের থেকে এই সংগঠনগুলো হয়েছে, তারা বাঙালিকে এইভাবে কাটো করছে। এবং এই ক্ষেত্রে নরেন্দ্র মোদী আলাদা কিছু নয়, ওই একই ইকোসিস্টেমের লোক, এবং বর্তমানে তিনি হিন্দু হৃদয়ের সম্রাট। তো উনি কিরকম হিন্দু?
এখন ভারতবর্ষের মানুষকে ভাবতে হবে, বাংলার মানুষকে ভাবতে হবে যে হিন্দু আমরা ভালো খারাপ, ঠিক হিন্দু ভুল হিন্দু, সেই ব্যাখ্যা কি নরেন্দ্র মোদী আজকে এই নিদানটা দেবেন? আজকে কি এই তালিবানি শাসন জারি হয়েছে না আইসিসের শাসন জারি হয়েছে যে তাদের আমির আমাদেরকে সার্টিফিকেট দেবেন আমরা হিন্দু কি হিন্দু নয়? এবং এটা তো বারংবার এই জিনিসটা হয়েছে। কিন্তু আমরা বলে রাখি আমরা বাঙালি, এই বাঙালি জাতি মুঘল তাড়িয়েছে, এই বাঙালি জাতি ব্রিটিশ তাড়িয়েছে, এই বাঙালি জাতি পাকিস্তানকে বিভক্ত করেছে। সুতরাং আমাদের উপর এই আগ্রাসন নামিয়ে আনে না, বাঙালি খেপে গেলে কিন্তু ভয়ঙ্কর। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কৃষাণু মিত্র তৃণমূল নেতা, কথা বললাম তার সঙ্গে। প্রচারে গিয়ে মাছ খেয়ে তেজস্বী যাদব তিনি ভিডিও পোস্ট করায় বিতর্ক শুরু হয়েছে, যাকে ভোটের মুখে নবরাত্রির সময় মাছ খাওয়া নিয়ে হিন্দু ভাবাবেগে আঘাত করা, এই ইস্যুতে বিরোধীদের তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। উধমপুরের সভা থেকে তোপ প্রধানমন্ত্রীর, পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন জলপাইগুড়ির সভা থেকে যে এভাবে দেশের প্রধানমন্ত্রী সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন না। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো যে খবরের দিকে। দমদমের ছাতাকলের কাছে বিধ্বংসী আগুনের খবর, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। দমদমে ছাতাকলের কাছে বিধ্বংসী আগুন, দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে সেখানে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। স্থানীয় বাসিন্দারা তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। দমকলের 5টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে গিয়েছে। প্রয়োজনে আরো ইঞ্জিন ঘটনাস্থলে লাগতে পারে বলেই অনুমান করা হচ্ছে। সুমন শিকদার আমাদের প্রতিনিধি, কথা বলবো তার সঙ্গে। সুমন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দুপুর 12টা 10 নাগাদ এই দমদমের যে রবার ফ্যাক্টরি, সেই রবার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূলত দমকলের 5টি ইঞ্জিন যেমন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, এছাড়াও কিন্তু আরো একাধিক ইঞ্জিন আসতে পারে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা, সেক্ষেত্রে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে আগুনকে যত তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টা করছে দমকল আধিকারিকরা। ইতিমধ্যে যুদ্ধ তৎপরতা চলছে, যেহেতু 5টি ইঞ্জিন ঘটনাস্থলে এসছে, সেই 5টি ইঞ্জিনের চেষ্টা এখনো পর্যন্ত আগুন কিন্তু আয়ত্তে আনা যায়নি, কিন্তু দমকল আধিকারিকরা চেষ্টা চালিয়ে যাচ্ছে আরো ইঞ্জিন আনা হতে পারে এমনটাই সূত্র মারফত খবর। একদমই সুমন, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন? এখনো পর্যন্ত কি কোনো ক্ষয়ক্ষতির কোনো বিষয় এখনো উঠে আসছে? কিছু জানা গিয়েছে সে সম্পর্কে? দেখো, একদম আগুন লাগার ঘটনায় কিন্তু যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা, সেখানে কিন্তু যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে এবং বাড়ি থেকে বেরিয়ে এসছেন। এবং যেহেতু ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, সেক্ষেত্রে কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবুও চেষ্টা করছে যেহেতু আগুন যাতে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করা যায় বা নিয়ন্ত্রণে আনা যায়, যুদ্ধকালীন তৎপরতা চালাচ্ছে দমকল আধিকারিকরা। সুমন, এখনো পর্যন্ত কি জানা গিয়েছে ঠিক কি কারণে আগুন লেগেছে ওখানে? যেহেতু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, সেক্ষেত্রে এখনো জানা যাচ্ছে না যে কি থেকে আগুন লাগতে পারে। তবুও প্রাথমিক অনুমান যে হয়তো শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, এমনটাই প্রাথমিক অনুমান। ধন্যবাদ জানাবো। সুমন শিকদার প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। দমদমের ছাতাকলের কাছে যে অগ্নিকাণ্ড, বিধ্বংসী আগুনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। অন্যদিকে ফের উত্তরবঙ্গে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 16ই এপ্রিল জনসভা করার কথা রয়েছে তাঁর। উত্তরবঙ্গে প্রথম দফার নির্বাচনের দুদিন আগে ভোট প্রচার করবেন তিনি। রায়গঞ্জ শহরেই সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দফায় দফায় বৈঠকের পর প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি। রায়গঞ্জ শহরের স্টেডিয়ামে নামার জন্য হেলিপ্যাড চূড়ান্ত করা হয়ে গিয়েছে। গোয়ালপাড়া মিউনিসিপ্যালিটি পার্কের পিছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থল।
এবং সেখানেও প্রস্তুতি চলছে। অন্যদিকে একেবারে প্রথম দফার যে ভোট রয়েছে উত্তরবঙ্গের 3 কেন্দ্রে আগামী 19 এপ্রিল, সেই ভোটের দুদিন আগে উত্তরবঙ্গে প্রচার কর্মসূচিতে আসছেন বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোয়ালপাড়ায় মিউনিসিপ্যালিটি পার্কের পিছনে সভাস্থল ঠিক করা হয়েছে। বিজেপির জেলার দায়িত্বে রয়েছেন যিনি, তিনি নিশ্চিতভাবে জানিয়েছেন 16 এপ্রিল ফের বঙ্গে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী। বিক্রমাদিত্য বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। এই প্রথম দফার নির্বাচনের ঠিক দুদিন আগে আবারও উত্তরবঙ্গের ভোট প্রচারে বিজেপির জমি এখানে কতটা শক্ত, কি ভোটের আগে কি পরিস্থিতি মনে হচ্ছে? মোদী আসবেন বলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন বলে ঠিক হয়েছে, তখন থেকে বিজেপির কার্যকর্তাদের মধ্যে একটা উদ্যম যে আমরা লক্ষ্য করেছি, যারা বিক্ষুব্ধ গোষ্ঠী ছিল, যারা ভূমিপুত্র আন্দোলন করেছিল, তারা কিন্তু বেশ কিছুদিন আলাদা থাকার পরেও কিন্তু আর মোদী আসার খবর শুনে কিন্তু সবাই একসাথে হয়ে গিয়েছে এবং বিজেপি কিন্তু একদম নতুন উদ্যমে কাজকর্ম শুরু করেছে, তাদের সমস্যাটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এবং মোদী আসবেন জন্য গতকাল যে গোটা রাত ধরে কিন্তু প্রায় মোদীর যে সভাস্থল সেখানে এসপিজি দখল নিয়ে নিয়েছে এবং সেই স্থলে কোথায় কি হবে সেটা সমস্তটাই তারাই ঠিক করে দিচ্ছে। গতকাল এসপিজি আসার পরে কাজ বন্ধ হয়েছিল, তারপরে প্রশাসনিক বৈঠক করে, দফায় দফায় বৈঠকের পরে তারপরে কিন্তু রাত্রিবেলায় গভীর রাতে ঠিক হয় যে মোদীর সভাস্থল সেখানেই হবে এবং রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে কিন্তু মোদীর হেলিপ্যাড নামবে। সেই হিসাবেই কিন্তু প্রধানমন্ত্রী আসারকে কেন্দ্র করে গোটা রায়গঞ্জ শহরকে কিন্তু সাজিয়ে তোলার চেষ্টা করছে বিজেপি কার্যকর্তারা এবং যে এই রাস্তাঘাট যেন সচল থাকে সেদিকেও কিন্তু প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করতে পারছি। ধন্যবাদ জানাবো। বিক্রমাদিত্য বিশ্বাস ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। অন্যদিকে ভোট আবহে তৃণমূলের নজরেও রয়েছে উত্তরবঙ্গ। আজ জলপাইগুড়িতে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় রয়েছে জনসভা। তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রচার করবেন তৃণমূল নেত্রী। সভা শেষে আজই কলকাতায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট আবহে তৃণমূলের নজরেও উত্তরবঙ্গ। 19 এপ্রিল প্রথম দফা ভোটে উত্তরবঙ্গে আজ ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। অন্যদিকে কোচবিহারের সিতাইতে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো রয়েছে। আমরা সরাসরি নজর রাখবো উত্তরবঙ্গের দিকে। সভা শেষে উত্তরবঙ্গের দিকে নজর রাখতেই হচ্ছে। সভা শেষে আজই কলকাতায় ফেরার কথা রয়েছে। উত্তরবঙ্গের দিকে নজর রয়েছে আজ তৃণমূল কংগ্রেসের ডাবগ্রাম ফুলবাড়িতে, সেখানে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে কোচবিহারের সিতাইতে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখবো। আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা সিম্বলিক নিয়ে যাব আমার বাড়িতে রাখার জন্য, ছোট। আমি আপনাদের বলি, আমার সাথে আমার দীর্ঘদিনের সাথী গৌতম দেব, রানা রঞ্জন, বুলুচিকি বারেক, আমাদের মহুয়া, খগেশ্বর রায়, চন্দন ভৌমিক, কৃষ্ণা রায় বর্মন, রমা রেশমি এক্কা, অরুণ রায়, ছোটন কিস্কু সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, ইন্দ্রনীল সেন সহ। কিন্তু যেহেতু সবার নাম বললে আমাকে প্রায় 5000 নাম বলতে হবে, তাই উপস্থিত যারা মঞ্চে আছেন সবাইকে আমার সম্মান। নিচে যারা উপস্থিত আছেন, আমার মা বোনেরা, আমার ভাই বোনেরা, আমার রাজবংশী ভাই বোনেরা,
আমার নেপালি ভাই বোনেরা, আমার আমার গোর্খা ভাই বোনেরা, আমার হিন্দিভাষী ভাই বোনেরা, আমার ভাওয়াই ভাই বোনেরা, আমার রাজবংশী কামতাপুরী থেকে সাদ্রি থেকে শুরু করে সব ভাষা, সব ধর্মের সবাই এসছেন। আমি খুব খুশি, আমার খুব ভালো লাগছে দেখতে আমাদের কালচারাল যে সঙ্গীত শিল্পীরা আছেন, নৃত্যশিল্পীরা আছেন। ইন্দ্রনীলকে আমি বলবো আস্তে আস্তে তাদের, যারা বাইরে দাঁড়িয়েছিল তাদের একটা জায়গা করে দেওয়ার জন্য, কারণ ওদের আমার শেষ লগ্নে লাগবে ইন্দ্রনীলের সাথে কাজটা করার জন্য। আমি আপনাদের সকলকে বলি, ডাবগ্রাম ফুলবাড়ি আমি আগে অনেকবার এসেছি। খগেশ্বর একসময় এখানকার খগেশ্বর রায় এমএলএ ছিল, গৌতম দেব ছিল, তারপরে রাজগঞ্জে চলে গেছে খগেশ্বর। আগে কি ছিল শিলিগুড়ি, আগে কি ছিল ডাবগ্রাম ফুলবাড়ি, আগে কি ছিল জলপাইগুড়ি, আগে কি ছিল আলিপুরদুয়ার, আগে কি ছিল কুচবিহার। আমি আজকে না প্রথম থেকে আসি, ছিটমহলও আমার করে দেওয়া। মনে রাখবেন, নতুন উত্তরকন্যা দীর্ঘদিনের মানুষের আবেদন, কেন একটা উত্তরবঙ্গে সেক্রেটারিয়েট থাকবে না পশ্চিমবঙ্গ সরকারের, সেটাও করে দিয়েছি। ডাবগ্রাম ফালাকাটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হচ্ছে, কয়েক হাজার মানুষ এখানে কাজ করেন। আমবাড়ি ফালাকাটা, ফালাকাটাও আমার প্রিয় জায়গা। অনিল অধিকারী দীর্ঘদিন ছিলেন, আমি বারবার যেতাম তার ডাকে। আমি ইলেকশনের পরে ফালাকাটায় আবার আসব। ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, গত 13-14 দিন ধরে তো আমি উত্তরবঙ্গেই আছি, এবং আজকে যাচ্ছি কারণ আমি মা কালী বাড়িতে একটা পুজো দিই পয়লা বৈশাখের আগে, দক্ষিণা কালিকায়, যে যার মতো দেন করে আমি কালকে আবার চলে আসব। এরপরে আগামী দিনও আমার এখানে 14 তারিখ কাল বিকেলেও আমি চালসায় একটা শুভ নববর্ষের ছোট্ট সাংস্কৃতিক প্রোগ্রাম করব, পায়ের ছন্দে ছন্দে, গানের ছন্দে ছন্দে, বেলা 3:30। 15 তারিখেও আমার প্রোগ্রাম আছে কুচবিহারের রাসমাঠে, এবং সম্ভবত ময়নাগুড়িতেও আছে, 16 তারিখে আছে। তাহলে আমার 15 তারিখে আর একটা প্রোগ্রাম আছে, সেটা কি আলিপুরদুয়ারের কোনো কনস্টিটিউয়েন্সিতে আছে? বীরপাড়ায় আছে, বীরপাড়া আছে। তারপরের দিন আমার আছে ময়নাগুড়ি। ময়নাগুড়ি করে এসে আমি শিলিগুড়িতে মিছিল করব। আপনারা সবাই আমার সাথে পায়ে পায়ে হাঁটবেন। মনে আছে আমরা যখন ক্যা হবে না আর এনআরসি হবে না বলে মিছিল করতাম, আমাদের হাতে কাঁসর ঘণ্টাও থাকতো, শঙ্খও থাকতো, ঘণ্টাও থাকতো, ধামসাও থাকতো, মাদলও থাকতো, সংখ্যালঘুদের দোয়াও থাকতো, রাজবংশীও থাকতো, কামতাপুরীরাও থাকতো, কুচ সম্প্রদায়ের মানুষরাও থাকতো, ভুইজ সম্প্রদায়ের মানুষরাও থাকতো, হিন্দুরাও থাকতো, মুসলমানরাও থাকতো, পাহাড়িরাও থাকতো, সংখ্যালঘুরাও থাকতো, সবাই থাকতো, সবাই থাকবেন। মিছিলটা 2টোর সময় টাইম দেওয়া হয়েছে। ময়নাগুড়ি থেকে ফিরে এসে আমি ওটা করব।
তারপরে আমি এখানেই থাকবো, এখন আমি যাচ্ছি না। 17 তারিখে আমি এখান থেকে আসাম যাব। আমরা আসামে 4টে সিটে কন্টেস্ট করছি, কারণ এনআরসি নিয়ে যখন আন্দোলন হয় আসামবাসীদের পাশে আমরা ছিলাম। অনেক মানুষ মারা গিয়েছিল, এবং আসামে কোনো দাঙ্গা হলে আমরা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোলে করে তাদের স্থান দিই। এটা আজকে নয়, চিরকাল। আমি নিজেও অনেকবার এসেছি এবং দেখেছি। তাই আপনাদের বলি, আমি 17 তারিখ বাগডোগরা থেকে শিলচর যাব, তারপরে ওখানে গিয়ে মিটিং করব, করে আবার আমি 17 তারিখ ফিরে আসব। 18 তারিখ আমি উত্তরবঙ্গেই থাকব। 18-19 সম্ভবত আমার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আছে। তারপরে আমি মালদা থেকে করব, ইসলামপুর করে হরিহরপুর পাড়া করে আমি মালদায় চলে যাব। তারপরে বাদ বাকি প্রোগ্রাম মালদা থেকে কয়েকটা করব, মাঝে আবার 1-2 দিনের জন্য মিদনাপুর চলে যাব, আবার চলে আসব। এইভাবে নানাভাবে প্রোগ্রাম সাজানো আছে। 3 মাস ধরে ইলেকশন হয় কখনো শুনেছেন? 3 মাস ধরে ইলেকশন মানে 5 বছরের একটা সরকার যদি 3 মাস লোকসভা ইলেকশন করে, 3 মাস বিধানসভা ইলেকশন করে, 1 মাস পঞ্চায়েত ইলেকশন করে, তো বছরের একটা বছর তো চলে গেল শুধু ইলেকশন করতে। তার মধ্যে মিউনিসিপ্যালিটি আছে, তার মধ্যে বাই ইলেকশন আছে, তার মধ্যে পঞ্চায়েত ইলেকশন আছে, তার মধ্যে বিধানসভার বাই ইলেকশন আছে। তাহলে কাজটা হবে কবে? একবারও কি ভেবে দেখেছেন যারা ঘুঁটিটা সাজান, ঘুঁটি সাজানোর বাবু বিবিরা একবারও কি ভেবে দেখেছেন? আমি আজকে ডাবগ্রাম ফুলবাড়ির মানুষের কাছে আমার একটি দুঃখের কথা বলবো। গৌতম যখন লাস্ট দাঁড়ায় 2021-এ, আমি এসেছিলাম, আমি দেখেছিলাম মাঠ উপচানো ভিড়, কিন্তু পরে দেখলাম গৌতম হেরে গেল। আর যাকে আপনারা জেতালেন, আমি কারো সম্বন্ধে বিজেপির মতো কুরুচি মন্তব্য করতে চাই না, কিন্তু মনে রাখবেন তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে গ্রাম সভার বা পঞ্চায়েত সমিতির কোনো একটা মেম্বার আমি করেছিলাম। আর আজ কত ফুটান কি ডাবগ্রামের কথা মনে থাকে না, কি করেছে জিজ্ঞেস করুন। আপনারা যে বিজেপিকে ভোট দিয়ে জেতালেন, নর্থ বেঙ্গলের সব সিট বিজেপি পেল লোকসভা ইলেকশনে। কি দোষ করেছিল তৃণমূল? জঙ্গলমহলে সব সিট তৃণমূল বিজেপি পেল কেন? কি দিয়েছে আজ পর্যন্ত? একটা কিছু দিয়েছে? একটা কিছু করেছে? যদি কিছু করে দিয়ে থাকে আমার কোনো আপত্তি নেই। আমরা করেছি, আমরা বলি আমরা করেছি। যান দেখে নিন গাজলডোবা ভোরের আলো কি হয়েছে, দেখে আসুন সাউথ আলিপুরদুয়ার সাফারি, দার্জিলিং সাফারি, চলে যান জয়ী সেতু, চলে যান ভাওয়াইয়া সেতু, চলে যান রক্তিম সেতু, চলে যান নিউ এয়ারপোর্ট, বাগডোগরা নাইট ল্যান্ডিং, জমি দিয়ে দেওয়া বেশি করে, কুচবিহার এয়ারপোর্ট তৈরি করা, বালুরঘাট এয়ারপোর্ট তৈরি করা, মালদা এয়ারপোর্ট তৈরি করা। কে দিয়েছিল 1 লাখি বালুরঘাট? কে দিয়েছিল বন্ধু? পদাতিক ট্রেন? কে দিয়েছিল কাঞ্চনকন্যা? কে দিয়েছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস? কে দিয়েছিল শতাব্দী এক্সপ্রেস? মনে রাখবেন 10 বছর আগে সকাল দুপুরে ছাড়তো, 10টায় এসে পৌঁছাতো। কে দিয়েছিল? জলপাইগুড়িকে অমৃতসরের সাথে কানেক্ট করেছিলাম, দীঘার সাথে কানেক্ট করেছিলাম, বড় বড় ইম্পর্টেন্ট জায়গার সাথে কানেক্ট করেছিলাম। জলপাইগুড়ি ঝগিগোপাল রেল লাইন কার করে দেওয়া? আমার করে দেওয়া।
একলাখি বালুরঘাট কার করে দেওয়া? আমার করে দেওয়া। চ্যাংড়াবান্ধা মালবাজার কার করে দেওয়া? আমার করে দেওয়া। দার্জিলিংয়ের টয় ট্রেন হেরিটেজ সম্মান হারিয়ে ফেলেছিল, আমি এসে উদ্ধার করেছিলাম। নিউ জলপাইগুড়ি স্টেশন, আলিপুরদুয়ার স্টেশন, জলপাইগুড়ি স্টেশন, কুচবিহার স্টেশন সব আমি টাকা দিয়ে গিয়েছিলাম। প্রত্যেকটা করবার জন্য টাকা দিয়ে গিয়েছিলাম। আর একটাই মাত্র রিক্রুটমেন্ট বোর্ড বেড়েছিল ভারতবর্ষে, 20টার জায়গায় 21টা হয়েছিল, সেটা শিলিগুড়িতে আমি করে দিয়ে গিয়েছিলাম। এটা মনে রাখবেন। আমি যখন রেল মিনিস্টার থেকে চলে এসেছিলাম, বাংলা থেকে ওরা ধানবাদ কেটে নিয়ে গেল ডিভিশন। আমি কিন্তু প্রতিহিংসা পরায়ণ নই, আমি আন্দোলন করেছি, দিল্লিও গেছি যে কেন আমাদের ডিভিশন কেটে নেবে। কিন্তু তার পরিবর্তে আমি কি করেছি? একটা নতুন জোন করে দিয়েছিলাম, মেট্রো জোন। মনে রাখবেন, নতুন জোন, সেটাও আমি রেল মিনিস্টার থাকাকালীন করেছিলাম, বিজেপি করেনি। যত মেট্রো রেলওয়ের প্রজেক্ট, যত টাকা, সব কিছু আমি স্যাংশন করে দিয়েছিলাম। আর আজকে গেরুয়া কালার লাগাচ্ছে, আর্মি কোয়ার্টারেও গেরুয়া কালার। আরে গেরুয়া কালার তো সাধুরা পরে, তাদের আমরা সম্মান করি, এক একটা কালারের একটা সম্মান আছে। কিন্তু মনে রাখবেন, আজকে স্কুলগুলো সৈনিক স্কুল, আমি সেদিনকে দেখলাম সংবাদপত্রে, সেগুলোও নাকি বিজেপির বন্ধুদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। আমি বিজেপির বন্ধুদের জিজ্ঞেস করি, আচ্ছা বলুন তো, আপনারা কেন এই বিজেপিকে সমর্থন করেন? আপনারা তো আগে এরকম ছিলেন না, আগে তো ডেডিকেটেড ছিলেন, কাজ করতেন। আর এখন কি পেয়ে পেয়ে হাত পাগুলো মোটা মোটা হয়ে গেছে, শরীরগুলো মোটা মোটা হয়ে গেছে, তাই বিজেপি না থাকলে আপনাদের চলবে না, তাই জেলায় জেলায় গিয়ে টাকা পয়সা দিচ্ছেন, নানা রকম কীর্তি কেলেঙ্কারি করছেন, লজ্জা করে না? ভুয়ো সোশ্যাল নেটওয়ার্ক ছবি বানাচ্ছে, মিথ্যে ছবি, ভাওতা জুমলা, মিথ্যে ছবি বানাচ্ছেন, জাতিতে জাতিতে দাঙ্গা লাগাচ্ছেন, বিভেদ করছেন। জিজ্ঞেস করুন, এই বিজেপির এমএলএরা যারা দাঁড়িয়েছিল আবার দাঁড়িয়েছে, দল তো ছিল, পার্টি তো ছিল, যাকে আপনারা এমএলএতে ভোট দিয়েছিলেন ডাবগ্রাম থেকে, তিনি তো ছিলেন। যখন 100 দিনের কাজের টাকা লোকে পায়নি, তখন আপনি কি করেছিলেন? ঠোঁটের লুকোপ্লাস্টার লাগিয়ে বসেছিলেন। গরিব লোক 3 বছর টাকা পায়নি। বিজেপি বলছে বাংলাকে টাকা দেবে না, আমাদের কাছে ডকুমেন্ট আছে, ওপেন বলেছে ওরা। 100 দিনের কাজের টাকা দেবে না, আবাস যোজনার টাকা দেবে না, রাস্তার টাকা দেবে না, যেন মনে হচ্ছে মগধ মুল্লুক থেকে টাকা নিয়ে আসছে, যেন নিজেদের সম্পত্তির টাকা। ভুলে গেছে বাংলা কারো কাছে ভিক্ষে চায় না, বাংলা মাথা নত করে না, বাংলা মাথা উঁচু করে চলে। हम सिर ऊंचा करके चलते हैं, हम सिर नीचा करके नहीं चलते। মনে রাখবেন, এই বিজেপি নেতারা, একটা পাঞ্জাবি পুলিশ, সে মাথায় পাগড়ি পরে, সব জায়গাতেই পরে, তার আর্মিতেও পরে, তাকে যখন বলল খালিস্তানি, আর একটা মুসলিম পুলিশ অফিসারকে যখন বলল পাকিস্তানি, কই আপনারা কোনো প্রতিবাদ করেছিলেন? করেননি। 100 দিনের টাকা দিল কে? আমরা দিলাম। তাহলে ভোটটা বিজেপি কেন পাবে? 100 দিনের কাজ, ওটা ভাওতা, মনে রাখবেন, 50 দিনও হতো না। কিন্তু এবারেও আমরা 46 দিন করে দিয়েছি জব কার্ড হোল্ডারদের কাজ। তার কারণ তারা গরিব লোক। নতুন আমরা একটা স্কিম চালু করেছি, কর্মশ্রী। 50 দিন তো পাবেনি যারা জব কার্ডের কাজ করতে চান, দরকার হলে 60 দিনও পাবেন। রাস্তায় দিল্লির দিকে তাকিয়ে থাকতে হবে না।
আর দিল্লির যে উড়ো পাখিগুলো, ভোট পাখিগুলো, ভোটের সময় এসে নাটক করে, যাত্রা করে। আর ভাষা কি বলুন তো? বাংলার মানুষ কোনোদিন শুনেছেন বলতে? আমার দলের কেউ বললে আমি দল থেকে তাড়িয়ে দেবো। প্রধানমন্ত্রী এসে বলছেন चुनाव का बाद चुन चुन के जल में भरेंगे, और होम मिनिस्टर बोलছে सबको लटके देंगे ना, কি একটা ভাষা বলেছে, উল্টে দেবো না কি যেন বলেছে। ওটাকে হিন্দিকে কি বলে? उल्टा देंगे, लटका देंगे। हम बोला है, हम बोलता है झटका देंगे। बंगाल में ऐसा कायदा नहीं चलता है। आपका कानून आप आपका पास रखो। एक गुजरात में दंगा में चलता है, यूपी में चलते हैं, राजस्थान में चलते हैं, किसान को ऊपर चलते हैं। हरियाणा का किसान को आप मूवमेंट नहीं करने दिया। एक संदेश मिला, छोटा से संदेश करके, वो भी उसको बनाना है, प्लान करके बनाया। लेकिन जो भी बनाया, जिसको भी जो कंप्लेन था, एक भी मर्डर भी नहीं हुआ, जो भी हुआ मैंने उसको सब वापस दे दिया। हमारा लोगों को हम अरेस्ट किया। लेकिन आप मेरे को बताओ, बिल्कुल बानू को जो धर्षण किया है, उसका बाद उसको घर का 6 आदमी को मौत हुआ। आप क्यों, जो बदमाश है, क्रिमिनल है, उसको छोड़ दिया? बताइए। हाथरस में जब हुआ तब आप कहाँ थे? क्यों आपका पार्टी नहीं गया? असम में जब 19 लाख लोगों को नाम काट दिया था लिस्ट से, तब आप क्या कर रहे थे? मणिपुर में जब ट्राइबल महिला को जला दे रहा था, आप क्या कर रहे थे? जब मस्जिद में बम मारा था, आप क्या कर रहे थे? जब गिरजा जला दे रहा था, आप क्या कर रहे थे? कुछ नहीं किया। अब देखा, जलते जलते देखा। ये आपको देखना बहुत अच्छा लगता है। ऐसा मत करो। किसी को जलाना, किसी को जलते देना ये ठीक नहीं है। अगर जलते जलते खुद जब जल जाएगा ना, तो अब किसी को और कुछ बोलने का नहीं थके रहेगा। ऐसा चीज़ मत करो जिंदगी में। हम अच्छा नहीं कर सकते हैं, लेकिन बुरा हम ना करें। খারাপ আমি করব না, এটা আমাদের ইন্টেনশন থাকা উচিত। আজকে আমি গর্ব করে বলি আপনাদের, একটা কিছু দেবে না, ভোট নিয়ে চলে যাবে। কেন ভোট দেন ওদের? কেন দেন? ভোটের সময় ধর্মে ধর্মে ভোট। আমরা হিন্দু নই, এই শুনে রাখুন, আমি হিন্দু নই। আমার পদবিটা না থাকলে আমি আরো খুশি হতাম, তাহলে আমি শুধু মানুষ হিসেবে পরিচয় দিতে পারতাম। আমার কবিতাও লেখা আছে অনেক দিন আগে। বলুন, আমি হিন্দু নই, আমি দুর্গা পুজো করি না, আমি কালী পুজো করি না, আমি ঈদ মোবারক করি না, আমি পাহাড়িয়াদের প্রোগ্রামে যাই না, আমি ভাওয়াইয়াদের প্রোগ্রামে যাই না, আমি রাজবংশীদের প্রোগ্রামে যাই না, আমি মদন মোহন মন্দিরে যাই না, আমি শিবযজ্ঞ মন্দিরে যাই না, আমি জলপেশ মন্দিরকে 5 কোটি টাকা দিইনি, আমি মহাকাল মন্দিরে যাই না, গুরুদ্বারা যাই না, গির্জা যাই না, মাঝের থান যাই না, জায়ের থান যাই না। হিন্দু দেখাচ্ছেন। আপনারা স্বামী বিবেকানন্দের হিন্দুকে বিশ্বাস করেন না, হিন্দুত্বকে। আপনারা রামকৃষ্ণ দেবের হিন্দুত্বকে বিশ্বাস করেন না, আপনারা রবীন্দ্রনাথের হিন্দুত্বকে বিশ্বাস করেন না, আপনারা পঞ্চানন বর্মার হিন্দুত্বকে বিশ্বাস করেন না, আপনারা বিরসা মুন্ডার ধর্মকে বিশ্বাস করেন না, আপনারা মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষাকে বিশ্বাস করেন না, আপনারা বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশনকে তছনছ করে দিয়েছেন, দেশ বিক্রি করে দিয়েছেন। আবার ভোট চাইছেন। না জেতার আগেই বলছে
চুন চুনকে জেল মে ভরেঙ্গে আর লপটা দেঙ্গে। যদি জিতে যায় তাহলে কি করবে বুঝতে পারছেন? এমনকি 34 বছর অত্যাচার করার পরেও আমরা স্লোগান দিয়েছিলাম বদলা নয় বদল চাই। তাই এত অত্যাচার করার পরেও সিপিএমের কারো গায়ে আমরা কেউ হাত দিইনি। রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত বেজেছিল, মনে রাখুন। আর আজকে বলছেন অ্যাসেম্বলি ইলেকশনের আগে বলেছিলেন इसका बार बंगाल में 200 पार, 70 पार नहीं हुआ था। जो भी पार हुआ था उसमें भी 10 हमारे साथ आ गया। और এখন বলছেন 543টা পার্লামেন্টের ইলেকশন সারা ভারতবর্ষে, বলছেন इसका बार 400 পার। আমি বলি আগে 200 তো পার করুন, তারপরে সাঁতার কাটবেন। সাঁতার কাটার জন্য অনেক গ্রামের পুকুর ডোবা আছে, না পেলে ব্যবস্থা করে দেব। শুধু বড় বড় কথা মনে রাখবেন। এরাই শীতলকুচিতে ভোটের লাইনে 4 জন সংখ্যালঘু এবং 1 জন রাজবংশী ভাইকে খুন করেছিল। 4-5 দিন আগেও মালদায় হাবিবপুরে বিএসএফ একজনকে খুন করে বলে দিচ্ছে অনুপ্রবেশকারী, তুমি বলবার কে? তুমি তো পুলিশকে হ্যান্ড ওভার করবে, পুলিশ তো দেখবে তার কাগজপত্র কি আছে কি না আছে, তার জন্যও তো আইন আছে। কাউকে গুলি করে মারার কোনো আইন তোমাদের নেই। তাই আমি আপনাদের বলবো, কেউ কেউ এসে বলছে হামারা বাত তো শুনতা নেই। পরশু দিন আমি চালসায় যাচ্ছি, সাহস কত বড় দেখুন। আমি ঈদের মিটিং করে আমি চালসায় ফিরছি, তো আমার গাড়ি যাচ্ছে আর চোর চোর করে চিৎকার করছে। আমি বলি ওরে পকেট মার। যে পকেট মারি করে সে আগে বাজবার জন্য পকেট মারি করে চিৎকার করে। সবচেয়ে বড় চোর, सबसे बड़ा गद्दार, सबसे बड़ा डाकू, सबसे बड़ा माफिया राज आज कोई चलाते हैं तो बीजेपी चलाता है, हम लोग नहीं। ये बात याद रखना। बांग्ला सच्चाई ढंग से काम करते हैं, ये हमारा चैलेंज है। अगर आपको 4 बच्चा रहेगा, एक बच्चा सादा हो सकता है, एक बच्चा थोड़ा गोरा हो सकता है, इसका मतलब ये नहीं है सब खराब है। अब 300 टीम भेजा बंगाल में, क्या करप्शन है देखने के लिए। हमारा आवास योजना के लिए आप लोगों ने 76 टीम भेजा, सेंट्रल टीम। हमारा 100 दिन कागज के लिए 49 टीम भेजा, और भी 300 टीम भेजा, लेकिन कुछ नहीं मिला, कुछ नहीं मिला। आपको जो क्वेरी था सब रिप्लाई हमने दिया, उसका बाद भी आप रुपया नहीं दिया है, तो हम आपको रुपया नहीं चाहते। आप भी हमारा रुपया मत लो। आप क्यों बंगाल से रुपया ले जाता है? आपका हक नहीं है। पहले हम लोगों ने सोचा था कि जीएसटी करने से स्टेट का लाभ होगा। अभी देखो 5 साल में हमारा इधर में 6 लाख 80,000 करोड़ रुपया लेके गया रेवेन्यू से, और हमारा अभी बाकी है 1,74,000 करोड़ टाका, वो हमको दिया नहीं। कैसे हम सरकार चलाएंगे? लेकिन तब भी मैं चैलेंज करती हूं, अगर चोर बदलने का पहले आपको हिम्मत है तो गुजरात को 100 दिन आवास योजना का रिपोर्ट पेश करे, उत्तर प्रदेश का पेश करे, महाराष्ट्र का पेश करे। उत्तर प्रदेश में तो खुद 85 लाख कम उसमें दुर्नीति किया है, तब तो कुछ नहीं करते हैं। जो चोर लोग अभी बीजेपी करते हैं, क्यों? चोर जिसका पास बहुत रुपया है, बहुत कमाया, उसको पता है तृणमूल करने से हमको ईडी पकड़ लेगा,
हमको सीबीआई पकड़ लेगा, हमको इनकम टैक्स पकड़ लेगा, और हम जितना भी चोरी करें, हम अगर बीजेपी में जाए तो वॉशिंग मशीन में हमको सादा बना देगा, हमको कुछ नहीं करेगा, हम चोरी करते ही रहेगा। चोरी करते करते चोरेर माয়ের বড় গলা, শূন্য কলসি, বড্ড বাজে বেশি। আজকে বাংলার চৈত্র সংক্রান্তি, বিজেপির চৈত্র সংক্রান্তি হবে, মনে রাখবেন, বাংলা থেকে। আর সারা দেশ চালাবো আমরাই, বাংলায় পথ দেখাবে। সিপিএম কংগ্রেসের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বাংলায়। অল ইন্ডিয়ারটা অল ইন্ডিয়ায় বুঝে নেব, আমরাই সমস্ত রকম সরকার গড়তে সাহায্য করব। কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি হাতে হাত ধরে লড়াই করছে। একটি ভোটও সিপিএমকে দেবেন না, কংগ্রেসকে দেবেন না। ওরা বিজেপির থেকে সাহায্য নিয়ে বিজেপিকে মদত করার জন্য ওরা ভোটে দাঁড়িয়েছে। ওরা রাতের অন্ধকারে নিজেরা বসে 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 নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে, এবং এটা তো মিথ্যে নয়। পঞ্চায়েত ইলেকশনে দেখেছেন, অ্যাসেম্বলি ইলেকশনে দেখেছেন, মিউনিসিপ্যালিটি ইলেকশনে দেখেছেন। ইট ইজ নাথিং নিউ। আমি মা ভাই বোনদের তাই জিজ্ঞেস করব, কি অপরাধ করলো তৃণমূল কংগ্রেস যে ডাবগ্রাম, ফুলবাড়ি এবং উত্তরবঙ্গ বারবার আপনারা বিজেপিকে কেন ভোট দেবেন? কি করেছে বিজেপি আপনাদের জন্য? কি করেছে? এক পয়সা দিয়ে কাউকে সাহায্য করেছে? বিনা পয়সায় রেশন কারা দেয়? আমরা দিই। লক্ষ্মীর ভান্ডার কারা দেয়? আমরা দিই। কৃষক ভাতা কারা দেয়? আমরা দিই। বিনা পয়সায় শস্য বীমা কারা দেয়? আমরা দিই। সংখ্যালঘু স্কলারশিপ কারা দেয়? আমরা দিই। তপশিলি বন্ধু কারা দেয়? আমরা দিই। জয় জহর কারা দেয়? আমরা দিই। যুবশ্রী কারা দেয়? আমরা দিই। সবুজ সাথী সাইকেল কে দেয়? আমরা দিই। স্মার্টফোন কে দেয়? আমরা দিই। বিয়ে না হলে 25,000 টাকা কে দেয়? আমরা দিই। জায়ের স্থান তৈরি করতে আমরা করি, মাঝের স্থান আমরা করি, মেডিয়াল গ্রাউন্ড আমরা করি, শ্মশান থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু সবটাই করি। তাহলে কাজ করব আমরা, আর ওরা শুধু একটা ধর্মের নামে স্লোগান দেবে, তাতে আপনার পেট ভরবে তো? আপনি দুর্গাপুজো করেন না? আমাদের বাংলার কালচার, ভাওয়াইয়াদের আছে, ভাদু উৎসব আছে, সাদ্দিদের উৎসব আছে, সংখ্যালঘুদের উৎসব আছে, রাজবংশীদের আছে, কামতাপুরীদের আছে, সব ধর্মের আছে, এমনকি তপশিলির মধ্যেও বিভিন্ন আছে। আপনারা করেন না? তো আপনার ওপর চাপিয়ে দেবে একটা ধর্মের নামে কোনো একজনকে, আপনারা সেটা মেনে নেবেন? আমরা কাউকে অসম্মান করি না, কিন্তু এটা হচ্ছে দাঙ্গার ফর্মুলা। সম্মান করতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু দাঙ্গা করতে দেব না। দাঙ্গার ফর্মুলা ধর্ম হয় না। দাঙ্গা করবার জন্য ফর্মুলা বাইরে থেকে চাপিয়ে দেবে, হবে না। আমাদের মাটি, আমাদের ভালোবাসার মাটি, আমাদের ফসল, আমাদের ভালোবাসার ফটল, এই জায়গা আমরা কাউকে দখল করতে দেব না। কাজেই মনে রাখবেন, টুকুস টুকুস করে আর কুটুস কুটুস করে, আর অনেক টাকা, 5 লাখ নাকি কত ওদের আইটি সেলে আছে, যাদের দিয়ে রোজ ছবি বানায়, মিথ্যে কথা বলে, মিথ্যে ছবি বানায় ইউটিউবে, ওগুলো বিশ্বাস করবেন না। কোটি কোটি টাকা চুরি করেছে, তাই দিয়ে এগুলো করছে, এগুলোকে বিশ্বাস করবেন না। আমি যেটা বলছি মুখের কথা বিশ্বাস করবেন। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, আমাকে চ্যালেঞ্জ করবেন, আমার কোনো অসুবিধে নেই। বিপদে আমরা, অপদে আমরা, সম্পদে আমরা, সুখে আমরা, দুঃখে আমরা, বৈশাখে আমরা, জ্যৈষ্ঠে আমরা, আষাঢ়ে আমরা, শ্রাবণে আমরা, ভাদ্রে আমরা, আশ্বিনে আমরা, কার্তিকে আমরা, অগ্রহায়ণে আমরা, ফাল্গুনে আমরা, চৈত্রে আমরা,
আর হঠাৎ করে আসবে আর ভোটটা নিয়ে চলে যাবে, কেন দেবেন? আর দিল্লিতে গিয়ে বাংলার কথা বলবে না, বলবে বাংলাকে টাকা দেবে না। কেন দেবেন বলতে পারেন মা বোনেরা আমার? এবারেও কি দেবেন মা বোনেরা? এবারেও কি দেবেন? আমি মা বোনদের সম্মান করি। মা বোনেরা আমার ঘরের লক্ষ্মী, কেউ মাদার, কেউ আম্মা, কেউ কন্যাশ্রী, কেউ রূপশ্রী, কেউ শিক্ষাশ্রী, কেউ ঐক্যশ্রী। আমার ইয়াং জেনারেশন, সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট ইন্ডিয়াতে ইয়াং জেনারেশন, যারা এডুকেটেড। জিনিসের দাম কত বেড়েছে? কে দায়ী? নরেন্দ্র মোদীর গ্যারেন্টি কি? প্রাইস হাইক, দ্রব্যমূল্য বৃদ্ধি সেন্ট্রাল গভর্নমেন্টের দেখার কাজ। পেঁয়াজের দাম কত? আলুর দাম কত? লঙ্কার দাম কত? এই তো ঈদ মুবারক হয়ে গেল, রমজান মাসে ফল কিনেছেন কত কষ্ট করে। আমি তাও কিছু কিছু জায়গায় সুফল বাংলা পাঠিয়ে দিয়েছিলাম যাতে অন্তত কিছুটা সস্তায় পাওয়া যায়। সব জায়গাতেই করি, সব ধর্মেই করি। আগের বারে নির্বাচনের আগে সে বলল आपको অ্যাকাউন্ট মে 15 লাখ করকে দে দেंगे। পেয়েছেন কি ভাইরা আমার? 1 লাখ দিয়েছে। কেন তোমরা চুপচাপ দাঁড়িয়ে আছো, কথা বলতে পারো না? যদি বলো হ্যাঁ সত্যি, হ্যাঁ বলবে, আমার কোনো আপত্তি নেই। মোদি 1 লাখ টাকা দিয়েছে ব্যাংক অ্যাকাউন্টে, 2 লাখ টাকা দিয়েছে, 3 লাখ টাকা দিয়েছে, 4 লাখ টাকা দিয়েছে, 5 লাখ টাকা দিয়েছে, 6 লাখ টাকা দিয়েছে, 7 লাখ টাকা দিয়েছে, 8 লাখ টাকা দিয়েছে, 9 লাখ টাকা দিয়েছে, 10 লাখ টাকা দিয়েছে, 11 লাখ টাকা দিয়েছে, 12 লক্ষ টাকা দিয়েছে, 13 লক্ষ টাকা দিয়েছে, 14 লক্ষ টাকা দিয়েছে, 15 লক্ষ টাকা দিয়েছে। তা দেয়নি তো, ফুটো ভার। টাকাটা নাকি ঝুড়িতে করে আনছিল, সব পড়ে গেছে। মিথ্যে কথা বলার একটা লিমিট আছে। আমি আপনাদের একটা ছোট্ট ঘটনা বলি। দুটো পরিবার, একটা ভানুর একটা কমিক আছে। দুইটা পরিবার ট্রেনে যাইতাছিল। যাইতে যাইতে একটা পরিবার আর একটা পরিবারকে কইছে, জানো তো আমি একটা বড় বাঘ দেখছি। তখন আর একটা, তখন তার বউ খক করে কেসেছে। তখন সে বুঝেছে মিথ্যে কথাটা বেশি হয়ে গেছে। ও তখন বলছে, বাঘের ল্যাজটা 15 হাত কইছিলাম, অতটা বড় হইব না। বাঘটা বড় ছিল, ল্যাজটা 10 হাত হইব। তখন তার বউ খক করে কেসেছে, মানে বাড়াবাড়ি হচ্ছে মিথ্যে কথার। এরপর বলছে, না না 10 হাত হইব না, 5 হাত হইব। বুঝুন, 5 হাত যদি ল্যাজ হয়, বাঘটা কত বড়, এই স্টেজটার সমানই বাঘটা হবে। এবার তখন আবার ওর বউ খক করে কেসেছে। তখন বেচারার এত রেগে গেছে, রেগে গিয়ে বলছে, তুমি কাইসা কাইসা মইরা যাও, আমি আর কমাইতে পারতাছি না, এটা আমি কইবই। সুতরাং মোদি কা গ্যারেন্টি, जुमला गारंटी, 100 दिन का रुपया नहीं देने का गारंटी, बांग्लार घर नहीं करने का गारंटी, संख्यालघु को रुपया बंद कर देने का गारंटी, दलित के ऊपर अत्याचार करने का गारंटी, राजवंशी के ऊपर में क्या चापा दिया, সবার মধ্যে কে চালিয়ে দিয়েছে, এনআরসি চালিয়ে দিয়েছে। আপনারা মনে রাখবেন কত ভয়ঙ্কর আইন করেছে। মাছের মাথাটা হচ্ছে ক্যা, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। অর্থাৎ আগামী দিনে আপনার ধর্মের কোনো আইডেন্টিটি থাকবে না। মুসলিমদের বিবাহের আলাদা পদ্ধতি আছে,
আদিবাসীদের আলাদা পদ্ধতি আছে, রাজবংশীদের আলাদা পদ্ধতি আছে, হিন্দুদের আলাদা পদ্ধতি আছে, তপশিলীদের নানা রকম পদ্ধতি আছে, পাঞ্জাবিদের নানা রকম পদ্ধতি আছে, খ্রিস্টানদের নানা রকম পদ্ধতি আছে। সব কিন্তু কেড়ে নেবে, আপনাদের কোনো ঐতিহ্যও থাকবে না, কোনো অধিকারও থাকবে না। হোম মিনিস্টার তো বলেই গেছে, কি যেন উনি বললেন, বুনিয়াদপুরে মিটিং করতে গেছিলেন না বালুরঘাটে? বালুরঘাটে, বেলুরঘাট বলেছে, হ্যাঁ বেলুরঘাট বলেছে, বালুরঘাটকে, বেলুনের কথাটা মনে ছিল। যাই হোক, সেখানে করতে গিয়ে বলেছে সবাইকে লটকে দেবে। এরা হচ্ছে অত্যাচারী, স্বৈরাচারী, অনাচারী, ব্যভিচারী, দুরাচারী, অপচারী, ভ্রষ্টাচারী। सब समय बोलबेन घर घर में चोर शोर है, बीजेपी चोर है, घर घर में शोर है, बीजेपी चोर है, घर घर में शोर है, बीजेपी चोर है। और बोलबेन जनगणेर गर्जन बीजेपी के विसर्जन, जनगणेर गर्जन बीजेपी के विसर्जन, जनगणेर गर्जन बीजेपी के विसर्जन। আপনাদের এখানে মনে রাখবেন আরও অনেক ইন্ডাস্ট্রি আসছে। টি ট্যুরিজম, চা বাগানের লোকেরা পাট্টা পাচ্ছে। আমরা 59টা চা বাগান খুলে দিয়েছি। 5 বিঘের ওপরে যারা চা চালাতো, চা বাগান, সেই চা পাতা কেনা বন্ধ করে দিয়েছিল 10 দিন আগে। 10 লক্ষ মজদুর বেকার হয়ে গিয়েছিল, আমি তাদেরটাও করে দিয়েছি। মনে রাখবেন, এরা মানুষের মুখ বন্ধ করতে চায়। একবার ইলেকশনের আগে এসে বললো না 5 बंद चा बागान हम खुलेंगे, कहा गया उसका बाद? শুনুন, এরা হচ্ছে ভোট পাখি। ভোট আসলে আসে, ভোট চলে গেলে চলে যায়। বুঝুন, এত মিথ্যেবাদীর দল আর বাংলাকে বদনাম করার দল। ব্যাঙ্গালোরে একটা ঘটনা ঘটলো, আর ওদের একটা ফোড়ে আছে, ফোড়ে সারাক্ষণ ফোড়ং কাটে। ফোড়েটা বলে দিল বেঙ্গল ইজ নট দ্য সেফেস্ট প্লেস। ভুলে গেছে বেঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট। দ্বিতীয়ত, ওর বাড়ি কোথায়? কর্ণাটকায়। 2 ঘন্টার জন্য মিদনাপুরে কন্টাইতে ছিল, গদ্দারদের জায়গায়। আমাদের পুলিশ 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে। এটা হচ্ছে বেঙ্গল। মনে রাখবেন, সেফেস্ট প্লেস ইন ইন্ডিয়া। ওদেরকে একজন রায়গঞ্জ থেকে এসে দাঁড়িয়েছেন, আমার কোনো আপত্তি নেই, যে কেউ দাঁড়াতে পারে। কেউ তো দিল্লি থেকে এসেও দাঁড়ায়, আমার কোনো যায় আসে না, শুধু ভোটের সময় দাঁড়ায়। কিন্তু আমাদের প্রার্থী ডক্টর নির্মল রায় ধূপগুড়িতে জিতিয়েছিলেন আপনারা, মহাকুমা চেয়েছেন, করে দিয়েছি। বানারহাট ক্রান্তি ব্লক চেয়েছিলেন, করে দিয়েছি। পেডং ব্লকও করে দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার নতুন জেলা করে দেওয়া হয়েছে, মিউনিসিপ্যালিটিও করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, এই মানুষটা জিতলে তাকে সুখে দুঃখে সবসময় সাথে পাবেন। এনার মাধ্যমে আমরা আপনার কাজটা করে দেব। ওনার মতো ভালো মানুষ হয় না। দ্বিতীয়ত, জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দুর্যোগে প্রধানমন্ত্রী এলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, কই একবারও তো দুঃখীদের কথা বললেন না, একবারও তো বললেন না এই মানুষগুলো কেমন আছেন, কি খেয়ে আছেন। শুধু রাজনীতির কথা বলে গেলেন। আর আমরা পারমিশন চাইতে চাইতে, যেহেতু ইলেকশন চলছে 3 মাস ধরে, এখন কিছু করতে গেলেই পারমিশন চাই। বিজেপির বেলায় পারমিশন গ্রান্টেড, বিজেপির বেলায় বেল গ্রান্টেড, আর তৃণমূলের ব্যাপারে সব জেল গ্রান্টেড। আমি আপনাদের কাছে বলি, তা সত্ত্বেও যারা মারা গেছে তাদের সরকার প্রশাসন 1 লাখ টাকা করে দিয়েছে। হয়তো এটা কিছুই নয়, না মারা গেলে আরও ভালো হতো। 3টি বাচ্চার অবস্থা খারাপ ছিল, আমরা মেডিকেল কলেজে সারিয়ে দিয়েছি। গৌতম, অনেক থ্যাংক ইউ।
সবাই মিলে করেছো। আমরা নিজেরা প্রায় 156 জনের ট্রিটমেন্ট করেছি এবং তার মধ্যে যারা বেশি ইনজিওর ছিল তাদেরও 50,000 টাকা করে দেওয়া হয়েছে। আর যাদের বাড়িঘর ভেঙে গেছে আমি টিম পাঠিয়েছি, ইম্পর্টেন্ট টিম, কারণ সার্ভে ওয়ার্কটা যারা করছিল তারা মন দিয়ে করেনি, নতুন করে সার্ভে করা হচ্ছে। যার বাড়ি একদম ভেঙে গেছে প্রশাসন তাকে 2টো কিস্তিতে 1,20,000 দেবে, বাংলার বাড়ির প্রকল্পে যেটা দেওয়া হয়। অনেককে ইতিমধ্যে 20,000 যারা পেয়ে গেছেন তারা 40 পাবেন, প্রশাসন দেবে। আর যেই আপনার এই কিস্তির কাজটা কমপ্লিট হবে আর একটা কিস্তি 60,000 পাবেন, অর্থাৎ মোট পাবেন 1,20,000 টাকা। ময়নাগুড়ি, জলপাইগুড়ি বা কুচবিহারের যে অংশে মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা শস্য যদি নষ্ট হয়ে যায় তাও আমরা সাহায্য করি, একটা মানুষ বাইরে মরে গেলে তাও আমরা সাহায্য করি, চাষিদের ধান সব আমরা কিনে নিই। আর কি করতে পারি বলুন তো? আর কি করতে পারি? নিজের জীবনটা দিয়ে দেওয়া ছাড়া বাকি আছে কিছু করতে? সবটাই করি কারণ আপনাদের আমি ভালোবাসি। আমার কোনো নিজস্ব পরিবার নেই, আপনার আমার পরিবার। আপনাদের মুখ দেখে আমার সকাল হয়, আমার দুপুর হয়, আমার রাত হয়। তাই সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। নেপালিদের অনেক শুভকামনা। আমার বিহু থেকে শুরু করে, বড়ো থেকে শুরু করে, ভূমিজ থেকে শুরু করে, কুর্মি থেকে শুরু করে, ভাওয়াই থেকে শুরু করে, মতুয়া থেকে শুরু করে, আর কি আছে রে, মেরি থেকে শুরু করে, সাদরি থেকে শুরু করে, রাভা থেকে শুরু করে, টোটো থেকে শুরু করে, এমনকি সবাইকেই আমার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার দেখা হবে চৈত্র সংক্রান্তিতে। এই বছরে শপথ নিন, বিজেপিকে বিসর্জন দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জোহার, নমস্তে, দণ্ডবতে। খেলা হবে। ইন্দ্রনীল ডাকো, খেলা হবে, খেলা হবে, জিততে হবে। আর বিজেপিকে ভোটটা দয়া করে দেবেন না। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএমকে লড়ছে। আমরা যত বেশি সিট নিয়ে যাব বাংলার ভালো হবে, আপনাদের ভালো হবে, আমাদের টাকা আমরা ছিনিয়ে আনতে পারবো, মানুষের জন্য কাজ করতে পারবো। এই সাহায্যটুকু কি আমার মা ভাই বোনেরা করবেন না? আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম, ভেবে দেখুন, ভাবুন। লক্ষ্মীর ভাতা যারা 500 টাকা পেতেন 1,000 টাকা হয়ে গেছে, যারা 1,000 টাকা পেতেন 1,200 টাকা হয়ে গেছে, আর যাদের 60 বছর বয়স হয়ে গেছিল তারাও সারা জীবন পাবেন। আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার কোনো দিন বন্ধ হবে না, মনে রাখবেন, পুরো সারা জীবন চলবে। আইসিডিএসের মাইনে বাড়ানো হয়েছে। আশাকর্মীদের অনেক কাজ করে ওরা, ভিআরপি থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, সিভিক পুলিশ থেকে শুরু করে, গ্রিন পুলিশ থেকে শুরু করে 4% পে কমিশনের টাকা আবার দেওয়া হচ্ছে, আগে 4% দেওয়া হয়েছে। এরকম প্রচুর কাজ, এমনকি মিড ডে যারা রান্না করে আগেও 500 টাকা বাড়ানো হয়েছিল, এবারেও 500 টাকা বাড়ানো হয়েছে। সুতরাং যা ক্ষমতা আপনাদের জন্য, আমার যতটুকু ক্ষমতা, কেন্দ্র টাকা দেয় না, দিচ্ছে না, আমাদের টাকা নিয়ে যাচ্ছে কেড়ে। তা সত্ত্বেও মনে রাখবেন, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, এর বেশি আর সাধ্য নাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন এবার বাংলার প্রখ্যাত শিল্পী ইন্দ্রনীল গান গাইবে আমার সকল ভাই বোনেদের সাথে সাথে। যারা এপাশে দাঁড়িয়ে আছে হলুদ কাপড় পরে, এসো। হ্যাঁ, এই গ্রুপটাকেও ডাকুন, এরা দাঁড়িয়ে আছে নিচে। এই তোমরাও এসো।
চলে এসো শুভ নববর্ষের আগে শুভ সূচনা করে যাই। মা বোনেদেরও কিন্তু গলা মেলাতে হবে, আমিও কিন্তু ওদের সাথে পায়ে পা দেবো, তাল দেবো। ইন্দ্রনীল গাইবে, যারা গান জানেন তারা গাইবেন, যারা গান জানেন না তারা তাল দেবেন।